হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব স্থিতি এবং গতি নিয়ে। এটি ক্লাস 9-10 এর ফিজিক্স বই থেকে 2.1 অধ্যায় গতিবিদ্যা অধ্যায় থেকে আলোচনা করছি। আচ্ছা, স্থিতি এবং গতি বিষয়ে আমরা আসলে কি বুঝি? দেখুন, সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। কি বোঝাচ্ছে? সময়ের সাথে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সময়ের সাপেক্ষে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হবে আর পরিবর্তন হবে না। পরিবর্তন না হলে সেটি স্থির, পরিবর্তন হলে সেটি গতিশীল। আচ্ছা, এখন বিষয় হলো এই যে অবস্থানের যে পরিবর্তন হচ্ছে, আসলে অবস্থানটা বলতে আমরা আসলে কি বুঝি? দেখুন, অবস্থান অবস্থান আসলে মনে করা যায় এই যে যদি আমরা একটি বাড়ি কল্পনা করি, ধরা যায় এটা হচ্ছে আমাদের বাসা আর এইটা হলো আমাদের স্কুল, যে স্কুলে আমরা পড়াশোনা করি। ওকে, এখন কেউ যদি বলে যে আমার বাসা থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার, তাহলে কি আসলে কোনোভাবে বোঝা সম্ভব যে স্কুলটা আসলে কোন দিকে? এই দিকে না এই দিকে না এই দিকে না এই দিকে? আচ্ছা, এখন যদি আবার কেউ বলে যে আমার বাসা থেকে আমার স্কুলটি পূর্ব দিকে, পূর্ব দিকে, তাহলেও তো বোঝা সম্ভব না আসলে পূর্ব দিকে কত দূর গিয়ে? আসলে পূর্ব দিকে 1 কিলোমিটার গিয়ে না 10 কিলোমিটার গিয়ে না 5 কিলোমিটার গিয়ে? যখন আমি সুনির্দিষ্টভাবে বলে দিব যে আমার বাসা থেকে আমার স্কুলটি পূর্ব দিকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত, ঠিক তখনই আমি বুঝতে পারবো যে আমার স্কুলটা কোথায়। ঠিক তেমনই এখানে আলোচনা করা হয়েছে স্কুলের ব্যাপারে সুনির্দিষ্ট জানতে পাই। এই যে শুধু তাই নয় যে দূরত্ব এবং দিকটি এখন আমরা যে এই যে বাড়ির সাপেক্ষে এখানে আলোচনা করলাম, আমাদের বাড়ির সাপেক্ষে আমাদের এই স্কুল, তাহলে আমরা যেটাকে সাপেক্ষে আলোচনা করলাম সেটা আসলে প্রসঙ্গ বিন্দু। এখানে প্রসঙ্গ বিন্দু কোনটা? আমাদের বাড়ি। এই যে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বিন্দু এখানে হচ্ছে বাড়ি। এখন আমাদের স্কুল তো আসলে আমাদের বাড়ি থেকে যে এদিকে, এখন ধরা যায় যে এখানে একটি মসজিদ আছে, একটি মসজিদ আছে। এখন এই মসজিদকে যদি আমি প্রসঙ্গ বিন্দু হিসেবে নেই, তাহলে আমি বলতে পারি যে মসজিদ থেকে হচ্ছে উত্তর পূর্ব দিকে ঠিক 500 মিটার দূরে এই স্কুলটি। তাহলে এই ক্ষেত্রে প্রসঙ্গ বিন্দু কোনটা? এই ক্ষেত্রে প্রসঙ্গ বিন্দু এই মসজিদ। তাহলে প্রসঙ্গ বিন্দু কিন্তু চেঞ্জ হতে পারে। আমরা যে কোনো কিছুকেই প্রসঙ্গ বিন্দু হিসেবে নিয়ে একটা স্কুল বা একটা প্রতিষ্ঠান বা যে কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আচ্ছা এখন এখানে একটা কথা আছে, তার কারণ সব গতি আপেক্ষিক। সব গতি কেন আপেক্ষিক এখন বলি আমরা। ধরি ধরি এই একটি টুলে আমাদের একটা ফ্রেন্ড এখানে বসা আছে। ওকে, এখন তার সামনে আরেকটি টুলে আমি বসে আছি। ওকে, এখন এই যে এই ফ্রেন্ডের সাপেক্ষে আমি স্থির হয়ে আছি, কারণ আমার ফ্রেন্ডও বসে আছে, আমিও বসে আছি। কিন্তু যদি এমন হতো যে আমরা দুজন উভয়েই একটি চলন্ত ট্রেনের মধ্যে এই টুল নিয়ে বসে আছি, চলন্ত ট্রেন। ওকে, বসে আছি এবং পাশে একটি স্টেশনে আমাদের আরেকটি ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে আমাদের এই ফ্রেন্ডের সাপেক্ষে আমরা দুইজনই কিন্তু গতিশীল অবস্থায় আছি, কারণ ট্রেনটি চলন্ত অবস্থায় আছে। এখন
এই ফ্রেন্ডের সাপেক্ষে আমরা দুইজনই কিন্তু চলন্ত অবস্থায় আছি, মানে গতিশীল আছি, কিন্তু আমি ট্রেনের ভিতরে আমার এই ফ্রেন্ডের সাপেক্ষে আমি নিজে স্থির এবং আমার সাপেক্ষে আমার এই ফ্রেন্ডটি স্থির। কিন্তু কি হলো, বাহিরের এই দর্শকের কাছে কিন্তু আমরা গতিশীল। তাহলে দেখা যাচ্ছে প্রসঙ্গ বিন্দু চেঞ্জ হওয়া মাত্রই একটা বস্তু গতিশীল অথবা একটা বস্তু স্থির হতে পারে। যখন আমি প্রসঙ্গ বিন্দু আমার বাহিরের এই ফ্রেন্ডকে নিলাম তখন হচ্ছে আমরা গতিশীল, এবং যখন প্রসঙ্গ বিন্দু এই চলন্ত ট্রেনেরই কোনো কাঠামো নেওয়া হলো তখন আমরা স্থির, কারণ আমাদের প্রসঙ্গ বিন্দু এবং আমরা ঠিক সেম গতিতে অগ্রসর হচ্ছি, কারণ ট্রেনের এই বগিটাও যে গতিতে অগ্রসর হচ্ছে আবার আমিও ঠিক সেম গতিতেই অগ্রসর হচ্ছি। ওকে, সুতরাং বলা যায় যে এখানে আসলে গতি বা স্থির সকল কিছুই আপেক্ষিক। আমি যদি আমার প্রসঙ্গ বিন্দুকে আমার সাপেক্ষে গতিশীল ধরি সেম বেগে, তাহলে আমরা দুজনেই আসলে স্থির হয়ে যাচ্ছি। তাহলে আমাদের গতি বা স্থির নির্ভর করছে কিন্তু সকল সময়ই প্রসঙ্গ বিন্দুর উপরে। সুতরাং বলা যায় আসলে সকল গতি আসলে আপেক্ষিক। আচ্ছা, পরবর্তীতে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি নিয়ে। বিভিন্ন ধরনের পদার্থবিজ্ঞানে বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই গতি নিয়ে পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে।